সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে শুভ সকাল জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস শুরু করছি। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ফিজিক্সের টিচার সজীব স্যার। আমরা পড়ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম ভেক্টর। আমরা এই ভেক্টর চ্যাপ্টার থেকে নমুনা সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি এবং একটা প্রশ্ন দেখানোর পরে সেম টাইপের একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা জিনিসগুলো করতে পারো। তাহলে এরই ধারাবাহিকতায় আমরা আজকেও একটি সৃজনশীল প্রশ্ন, নমুনা সৃজনশীল প্রশ্ন দেখব এবং তার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটি কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের নমুনা সৃজনশীল প্রশ্ন। নমুনা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে রয়েছে একটি স্কেলার ক্ষেত্র যাকে প্রকাশ করা হয়েছে ফাই দ্বারা। ফাই ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 এবং একটা ভেক্টর ক্ষেত্র রয়েছে যেটা হচ্ছে এফ ভেক্টর। এফ ভেক্টর ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট মাইনাস 2xyz জে হ্যাট প্লাস 2yz কে হ্যাট। ঠিক আছে, তাহলে উদ্দীপকে আমাদের একটা স্কেলার ক্ষেত্র এবং একটা ভেক্টর ক্ষেত্র রয়েছে। ওকে, এখন প্রশ্নগুলো হলো, ক নম্বর প্রশ্নে রয়েছে সমতলীয় ভেক্টর কি। খ নম্বর প্রশ্নটি হলো গুণ টানা নৌকা সামনের দিকে এগিয়ে যায় কিভাবে, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের স্কেলার ক্ষেত্রের ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করো। এর উচ্চারণ, এটা ডিপ মানে হচ্ছে ডাইভারজেন্স, থিওরি ক্লাসে তোমরা অবশ্যই জেনেছো, আর গ্রাড মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই নির্ণয় করো। ওকে, আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটি হলো 1 -1 এবং 1 বিন্দুতে কার্ল এফ, এখানে যে ভেক্টর ক্ষেত্র রয়েছে তার কার্ল এফটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এই বিন্দু বসিয়ে দেখতে হবে যে কার্ল এফ একমাত্রিক হবে কিনা, এটি গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দিতে হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নটির উত্তর ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল সমতলীয় ভেক্টর কি। এটির আনসার হচ্ছে যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে সেগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। যেমন এখানে এ বি সি ডি যদি একটা তল হয়, এই তলের মধ্যে ভেক্টরগুলো কি কি চিত্রে দেখতে পাচ্ছ। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, আর একটা ভেক্টর এবং এস একটা ভেক্টর। এই চারটা ভেক্টরই এ বি সি ডি এই তলে অবস্থান করছে। তাহলে এই একই তলে অবস্থান করার কারণে এই চারটা ভেক্টরকেই বলা হয় সমতলীয় ভেক্টর। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর এই প্রত্যেকটিই হচ্ছে সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তাহলে উত্তরটি কি হলো, যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে সেগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর প্রশ্নটি হলো গুণ টানা নৌকা সামনের দিকে এগিয়ে যায় কিভাবে, ব্যাখ্যা করো। তাহলে এখানে এই প্রশ্নটা করার সাথে সাথে তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন উকি দিয়েছে।
প্রথমেই হলো গুণ টানা নৌকা কি জিনিস। আচ্ছা, কোনো কোনো বইতে এটাকে গুণ টানা নৌকা বলা আছে, কোনো কোনো বইতে এটাকে দড়ি টানা নৌকা বলা আছে। দড়ি বা গুণ একই কথা, ঠিক আছে। এখন গুণ টানা নৌকা হচ্ছে এই যে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া এক ধরনের নৌকা। অনেক অনেক কাল আগে যখন আমাদের নদ নদীগুলো পানি দ্বারা পূর্ণ ছিল এবং ইঞ্জিনের ব্যবহার অত গভীরভাবে তখনও আসেনি, তখন এক জায়গা থেকে অন্য জায়গাতে মালামাল নিয়ে যাওয়ার জন্য এই দড়ি দিয়ে টানা নৌকা বা গুণ টানা নৌকা ব্যবহার করা হতো, ঠিক আছে। তো সেই নৌকাগুলোকেই আমরা সাধারণত গুণ টানা নৌকা বলি। এবং এখন আমাদের প্রশ্ন হলো গুণ টানা নৌকা সামনের দিকে এগিয়ে যায় কিভাবে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। কারণ অনেকেই চিন্তা করছো দড়ি দিয়ে এপার থেকে এপারে নিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি এপার থেকে এই পারে নিচ্ছে না, ঠিক আছে। দড়ি দিয়ে টেনে নিচ্ছে। মনে করো যে এটা নৌকা, একজন ব্যক্তি, একজন মাঝি দাঁড় বা বইটা ধরে বসে থাকে এবং আরেকজন ব্যক্তি এই যে এখানে বাঁধা থাকে, এখানে দড়ি বাঁধা থাকে, আরেকজন ব্যক্তি দড়ির আরেক মাথা নিয়ে পাড় দিয়ে টেনে হেঁটে যায়, পাড় দিয়ে টেনে নৌকাটিকে টানতে টানতে হেঁটে যায়। তাহলে এখন অনেকেই ভাবতে পারো যে এই পার থেকে ওই পারে নিচ্ছে না, এ পার থেকে ও পারে নিচ্ছে না, বরঞ্চ এই যে নৌকার গতিমুখ দেখানো হলো তোমাদের বোঝার সুবিধার্থে, নৌকা এভাবে সামনের দিকে এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই আমাদের কোশ্চেন যে কিভাবে যাচ্ছে। আসলে তো সেই নৌকা দড়ি দিয়ে এপার থেকে টানছে, এপার থেকে টেনে এদিকে হেঁটে যাচ্ছে, তাহলে নৌকাটা যাচ্ছে কিভাবে? নৌকা তো চলে যাওয়ার কথা ওই পাড়ের দিকে, ওই পাড়ের দিকে না গিয়ে নৌকাটা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই আমাদের প্রশ্ন। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। কনফিউশন আরও থাকলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে, ওকে, এবং লেকচারের কমেন্টে প্রশ্ন করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে, একজন মাঝি দাঁড়টা বেয়ে ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড় ধরে আছে এবং দাঁড় বা বইটা ধরে আছে, এবং আরেকজন মাঝি নৌকাটিকে একটা দড়ির এক প্রান্তে নৌকা বেঁধে অপর প্রান্ত সে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন টেনে নিচ্ছে মানে কি, এখানে একটা টান অনুভব করছে। তো টান তথা বল, এই যে বল, এফ বলে টানছে। এখন বল কি একটা ভেক্টর রাশি, তাহলে এখন এই ভেক্টর, এই বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। এই যে থেটা কোণে একটা অনুভূমিক উপাংশে ভাগ হচ্ছে, আরেকটা উলম্ব উপাংশে ভাগ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অনুভূমিক উপাংশটাকে আমরা বলি হচ্ছে এফ কস থেটা। অনুভূমিক উপাংশকে আমরা সাধারণত কস থেটা বলি, আর যার অনুভূমিক উপাংশ তার কস থেটা, তাহলে এফ কস থেটা, আর এটা হলো এফ সাইন থেটা, ওকে। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে বলে এই মাঝিটা টানছিল সেটা দুভাগে ভাগ হয়ে গেল, একটা এফ কস থেটা, একটা হচ্ছে এফ সাইন থেটা। এখন এফ কস থেটার কাজ কি? এফ কস থেটার কাজ নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এফ সাইন থেটার কাজ কি? এফ সাইন থেটা নৌকাটাকে চেষ্টা করে এই পাড়ের দিকে নিয়ে আসা। কিন্তু আমাদের উদ্দেশ্য তো পাড়ের দিকে নিয়ে আসা না, আমাদের উদ্দেশ্য কি? নৌকাটিকে এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলে নিয়ে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে সহযোগিতা করছে কোনটা? এফ কস থেটা। আর সমস্যা সৃষ্টি করছে কোন বলটা বা কোন উপাংশটা? বলের এফ সাইন থেটা অংশটি আমাদের সমস্যার সৃষ্টি করছে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলে এগিয়ে যাওয়ার পথে এফ সাইন থেটা উপাংশটি একটি সমস্যা তৈরি করছে। আচ্ছা, এখন তাহলে এই মাঝি তো নৌকা দড়ি দিয়ে টানছে, তাহলে এ মাঝির কাজটা কি? এখন এই মাঝি এই দাঁড় বা বৈঠাটিকে নাড়াচাড়ার মাধ্যমে এই এফ সাইন থেটা বলের সমান এবং বিপরীতমুখী একটা বল সৃষ্টি করছে এই বৈঠাটাকে নাড়াচাড়া করার মাধ্যমে, ঠিক আছে। ফলে কি হচ্ছে, এই এফ সাইন থেটা বলের বিপরীতমুখী এবং সমান বল ক্রিয়া করার কারণে এখানে এই এফ সাইন থেটা বল অংশটা কি হয়ে যাচ্ছে? প্রশমিত হয়ে যাচ্ছে। প্রশমিত হয়ে যাওয়ার আরেকটা সহজ ভাষায় আমরা বলতে পারি ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ সাইন থেটা অংশটা থাকছে না, কারণ এর
সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করলেই এই উপাংশটা আমাদের আর থাকছে না। ওই যে লব্ধিতে কি হয়, বিপরীতমুখী সমান বল ক্রিয়া করলে লব্ধিটা বিয়োগ ফল হয়, তাহলে বিয়োগ করলে এর ফলাফলটা কি হয়ে যাচ্ছে, 0। সো এখানে এই এফ সাইন থিটা অংশটি আর থাকছে না। তাহলে থাকছে কোনটা, এফ কস থিটা, যেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই মাঝি বইটা নাড়াচাড়ার মাধ্যমে যখনই এফ সাইন থিটা অংশটাকে প্রশমিত করে ফেলবে, তখন এখানে কার্যকর থাকবে শুধুমাত্র এফ কস থিটা অংশ। এই এফ কস থিটা অংশের কারণেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, তথা এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবেই সাধারণত একটা গুণ টানা নৌকা সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের উত্তরে। ঠিক আছে, তাহলে উদ্দীপকে আমাদের কি দেওয়া ছিল, একটা স্কেলার ক্ষেত্র ফাই ইকুয়াল টু 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এবং একটা ভেক্টর ক্ষেত্র ছিল এফ ভেক্টর ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই আই হ্যাট মাইনাস 2xyz জে হ্যাট প্লাস 2yz কে হ্যাট। এবং আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু হোয়াট। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা একটা অপারেটরের সহযোগিতা নেই। তোমরা জানো থিওরিতে পড়ানো হয়েছে, আমরা একটা অপারেটরের সহযোগিতা নেই, সেটাকে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, বা যাকে আরেকটা বলি আমরা ডেল ভেক্টর, বা যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ন্যাবলা ভেক্টর। সেটা কীরকম, সেটা হচ্ছে এই যে এরকম, ডেল ভেক্টর ইকুয়াল টু পার্শিয়াল ডি বাই ডি এক্স আই হ্যাট, এটাকে পার্শিয়াল ডিও বলে, এটাকে অনেক সময় স্মল ডেল, এটা তো ডেল, আর এটাকে অনেক সময় স্মল ডেল বা অনেক সময় ডেল নামেই বলা হয়। আমি পার্শিয়াল ডি আকারেই বলবো, পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি এক্স আই হ্যাট প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি ওয়াই জে হ্যাট প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি জেড কে হ্যাট। পার্শিয়াল ডিফারেন্সিয়াল, এই জিনিসগুলো আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল, ওকে, অর্থাৎ সে শুধু তার যে চলক থাকে সেই চলক ছাড়া বাকি সবগুলোই কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে চলক হিসেবে কি আছে, পার্শিয়াল ডিএক্স, অর্থাৎ সে এই ডিএক্স চলকের উপরে অপারেট করবে, বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসবে ডিফারেন্সিয়ালের সূত্র অনুযায়ী। ওকে, এরকম এখানেও এরকম, এটা ওয়াই, সে শুধু ওয়াইয়ের ওপরেই অপারেট করবে, আর এখানে জেড, সে শুধু জেডের ওপরেই অপারেট করবে, বাকিগুলো কনস্ট্যান্ট। ওকে, আর যদি কোনো জেড না থাকে তাহলে পুরো কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি 0 হয়। ডিফারেন্সিয়ালের সূত্রগুলো আশা করি তোমরা আত্মস্থ করেছো। ডিফারেন্সিয়ালের সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলোর জন্য। ঠিক আছে, তারপরে আমি কি ধরনের সূত্র এখানে অ্যাপ্লাই করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব সূত্র আকারে। ওকে, তো সাধারণত ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, এই জিনিসটা আমরা কি পাই, এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ন্যাবলা ভেক্টরের সহযোগিতা দরকার। অর্থাৎ এই ন্যাবলা ভেক্টর বা ডেল ভেক্টরের সাথে যখন এই স্কেলারের গুণ করি আমরা, এখানে ডট বা ক্রস না, কারণ ডট বা ক্রস গুণন হয় দুটো ভেক্টরের মধ্যে, কিন্তু এখানে এটা ভেক্টর, কিন্তু স্কেলার ক্ষেত্রে এটা কিন্তু স্কেলার, তো এখানে ডট বা ক্রস গুণন না, শুধু গুণন। অর্থাৎ এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা যখন এই স্কেলার ক্ষেত্রকে অপারেট করে, তখন সেই জিনিসটাকে আমরা বলি গ্র্যাড ফাই। তাহলে আগে আমরা গ্র্যাড ফাই নির্ণয় করব, তারপরে সেই গ্র্যাড ফাইকে বা গ্র্যাডিয়েন্ট অফ ফাইকে আমরা ডাইভারজেন্স করব। তাহলে আমরা আগে গ্র্যাডিয়েন্ট অফ ফাই এইটা আগে আমরা বের করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা ধাপে ধাপে করব, আমরা আগে গ্রেডিয়েন্ট অফ ফাইটা নির্ণয় করব। তাহলে এর আগে বলছিলাম গ্রেডিয়েন্ট অফ ফাইটা হচ্ছে এখানে এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা স্কেলার ক্ষেত্রের সাথে মানে যে যুক্ত হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাড অফ ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই। ওকে, তাহলে আমরা আগে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা ডেল ভেক্টরটা আমরা লিখি।
তাহলে ডেল ভেক্টর কি পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি এক্স আই হ্যাট প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি ওয়াই জে হ্যাট প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি জেড কে হ্যাট ইন্টু স্কেলার ক্ষেত্র হচ্ছে 2x² y² z⁴। এখন এটা প্রত্যেকের সাথে এটা গুণ আকারে চলে আসবে যে ডি পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি এক্স 2x² y² z⁴ আই হ্যাট প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি ওয়াই 2x² y² z⁴ ইন্টু জে হ্যাট আর পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি জেড 2x² y² z⁴ ইন্টু কে হ্যাট। ওকে, তাহলে দেখো এটা গুণ করে আমরা আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এই আকারে পেয়ে গেলাম। আর তোমরা তো জানোই যে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট মানেই থাকা মানেই এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো আমরা এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল ভেক্টর অপারেট করেছে কার উপরে? একটা স্কেলার ক্ষেত্রের উপরে। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল ভেক্টর একটা স্কেলার ক্ষেত্রের ওপরে অপারেট করে সেই রাশিটিকে অর্থাৎ স্কেলার ক্ষেত্রটিকে রূপান্তর করে ফেলেছে হচ্ছে একটা ভেক্টর রাশিতে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে ভেক্টরটা আমরা কি পেয়ে গেলাম? এখন আমরা এটাকে অপারেট করব। দেখো আগেই বলেছিলাম যে এ শুধু যেখানে যেহেতু চলক আছে এক্স, এ শুধু এক্সের ওপরে অপারেট করবে, বাকি যা থাকবে সেগুলো কনস্ট্যান্ট আকারে গুণ আকারে সামনে চলে আসবে। তাহলে এখানে অপারেটর আছে কি এক্স, মানে চলক আছে এক্স, তাহলে এক্সের উপর অপারেট করবে, বাকি 2y² z⁴ এগুলো কনস্ট্যান্ট গুণ আকারে সামনে চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে যে অপারেট করলো সেই অপারেটরটা কি মেনে করলো? ডিফারেনশিয়ালের এই সূত্রটি মেনে করলো। অর্থাৎ ডিফারেনশিয়ালের এই সূত্রটি আমরা কি জানি? ডি বাই ডি এক্স বা ডিডিএক্স x⁴n, এটাকে ভাঙলে হবে, এটা সূত্র, এটাকে ভাঙলে হবে n ইন্টু x⁴n−1। তাহলে এখানে দেখো পাওয়ার হিসেবে কোনটা আছে? x², পাওয়ার হিসেবে আছে 2। তাহলে বসাও 2x⁴ 2−1, তাহলে 2−1 1, কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকলে ওই জিনিসটাই আমরা লিখতে পারি। তাহলে আমরা কত লিখতে পারি? 2 ইন্টু এক্স, তাহলে চলে আসলো 2 ইন্টু এক্স আই হ্যাট। ওকে, এভাবে একইভাবে দেখো এখানে চলক আছে ওয়াই, এই চলকটা ওয়াইয়ের উপরে অপারেট করবে, বাকিগুলো কনস্ট্যান্ট। সো 2x² z⁴ কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসলো গুণ আকারে। সে অপারেট করলো y² উপরে, y² উপরে যে স্কোয়ার পাওয়ারটা হচ্ছে 2, তাহলে 2y 2−1, তাহলে 1। ওকে, জে হ্যাট প্লাস এখানে দেখো এখানে চলক হচ্ছে জেড, এই জেড চলকটা হচ্ছে জেডের উপরেই অপারেট করবে, বাকিগুলো কনস্ট্যান্ট। সো 2x² y² কনস্ট্যান্ট গুণ আকারে সামনে চলে আসলো। এ অপারেট করবে হচ্ছে z⁴ এর ওপরে, তাহলে একই জিনিস অ্যাপ্লাই করো। তাহলে এখানে পাওয়ার কত? n এর মান কত? 4, 4 z⁴ 4−1, 4 z⁴ তাহলে কত? 3, তাহলে 4z³ কে হ্যাট। ওকে, তাহলে এদেরকে গুণ করো, গুণ করে আমরা যে ফলাফলটা পেলাম সেটাই হচ্ছে গ্র্যাড ফাই, গ্র্যাড অফ ফাই। তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম এটাই হচ্ছে গ্র্যাড অফ ফাই। মনে রাখবা একটা গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এখন এই গ্র্যাড ফাইকে কি করব? সরি, এখন এই গ্র্যাড ফাইকে কি করব? গ্র্যাড ফাইকে আমরা ডাইভারজেন্স করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে গ্র্যাড ফাইটা বেরোলো অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই, সেই গ্রেডিয়েন্ট অফ ফাইকে আমরা ডাইভারজেন্স করব। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে ডাইভারজেন্স করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আগে পেয়েছিলাম গ্র্যাড ফাই, সেই গ্র্যাড ফাইকে কি করতে হবে? ডাইভারজেন্স করতে হবে। ডিপ মানে হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, সহজ কথায় ডাইভারজেন্স মানে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল ভেক্টরের সাথে ডট গুণন করা। ঠিক আছে, আচ্ছা, ফাই তো ছিল স্কেলার ক্ষেত্র, এটাকে যখন গ্র্যাড ফাই করলাম তখন সেটা হয়ে গেল একটা ভেক্টর ক্ষেত্র। সেই ভেক্টর ক্ষেত্রের সাথে আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর সাথে নিজেই একটা ভেক্টর। সো এই ভেক্টর ডিফারেনশিয়ালের অপারেটরের সাথে গ্র্যাড ফাইয়ের ডট গুণনটাকেই আমরা আসলে বলি ডাইভারজেন্স অফ গ্র্যাড অফ ফাই। মোট কথা, শুধু ডাইভারজেন্স বলতে আমরা বুঝবো কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ওপরে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ডট গুণন।
ঠিক আছে? তো এখন ভেক্টর ক্ষেত্র হিসাবে আমার হাতে কি আছে, গ্রেডিয়েন্ট ফাই। তো গ্রেডিয়েন্ট ফাইয়ের সাথে আমরা আসলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ডেল ভেক্টরের ডট গুণন করব। সো ডট গুণনের ক্ষেত্রে আমরা তো জানি, সূত্র জানি। ডট গুণনের ক্ষেত্রে কি হবে, এই যে যদি এটা এ এক্স এ ওয়াই এ জেড হতো, এ এক্স আই হ্যাট এ ওয়াই জে হ্যাট এ জেড কে হ্যাট, আর এটা বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট, তাহলে আমরা কি লিখতাম, এ এক্স ইন্টু বি এক্স এ ওয়াই ইন্টু বি ওয়াই এ জেড ইন্টু বি জেড। সো ওইভাবে, অর্থাৎ শুধুমাত্র সহগগুলোর গুণ, সমজাতীয় ভেক্টরের সহগগুলোর গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। কারণ কি, ডট আই হ্যাট ইকুয়াল টু 0, আই হ্যাট ইকুয়াল টু 1 হয়, আর আই হ্যাট ডট জে হ্যাট ইকুয়াল টু 0 হয়ে যায়। এটা তো আমরা জানি, আই হ্যাট ইকুয়াল টু আই হ্যাট জে হ্যাট ইকুয়াল টু কে হ্যাট ইকুয়াল টু 1। আবার আই হ্যাট ইকুয়াল টু জে হ্যাট ইকুয়াল টু আই হ্যাট ইকুয়াল টু 0 হয়। ওই সূত্রটি মেনে আমরা যেটা পাই, আমরা এই টার্মগুলোই পেয়ে যাই। আচ্ছা, পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডিএক্স 4x ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আবার পার্শিয়াল ডিওয়াই বাই পার্শিয়াল ডিওয়াই 4x স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 প্লাস পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডিজেড 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব। ওকে, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে চলককে এক্স, তাহলে সে এক্সের ওপর ডিফারেন্সিয়েট করে কি হচ্ছে, আমরা জানি, আমরা আরও একটা সূত্র জানি, লিখে দিচ্ছি, ডি বাই ডিএক্স এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে এ ডি বাই ডিএক্স ডিএক্স এক্স হলে এটা কী হয়ে যাচ্ছে 1, আর বাকিগুলো তো কনস্ট্যান্ট আকারে গুণ আকারে চলে আসলো। তাহলে 4 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। ওকে, প্লাস এখানে দেখো, এখানেও সে ওয়াইয়ের উপরে অপারেট করে 1 হয়ে যাচ্ছে, তাহলে বাকি যা থাকছে সেগুলো চলে আসবে 4x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। বাট এখানে দেখো, এখানে শুধু জেড না, এখানে জেড কিউব, এখানেও চলক হচ্ছে জেড। তাহলে কার মতো সূত্র হবে, তাহলে এটার মতো সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসলো, এখানে জেড কিউব মানে n এর মান 3, সো 3 ইন্টু জেড টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, সো 3 মাইনাস 1 বা 2, তাহলে 3z স্কোয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম আমাদের আজকের অঙ্কের ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু 4y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস 24x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটি হলো আমাদের ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ ফাই। একটা জিনিস খেয়াল করে দেখো, ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করলাম। দেখো লাস্টে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট নেই, তার মানে কোনো ভেক্টরের কোনো কিছু নেই, তার মানে এটা আসলে একটা স্কেলার রাশি। অর্থাৎ ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটা স্কেলার ক্ষেত্রকে ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নের উত্তরে। ঘ নাম্বার প্রশ্নটি বলা হয়েছে, ভেক্টর ক্ষেত্রটির কার্ল, এই যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া রয়েছে উদ্দীপকে, সেই ভেক্টরের কার্ল এফ ভেক্টরটি একমাত্রিক হবে কিনা, একটা বিন্দু 1 -1 1 বিন্দুতে কার্ল এফ ভেক্টরটি একমাত্রিক হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা কি করব, এই ভেক্টর ক্ষেত্রটির কার্ল নির্ণয় করব। আচ্ছা, ভেক্টর ক্ষেত্রটির কার্ল নির্ণয় করা এর অর্থ কি, সহজ ভাষায় কার্ল নির্ণয় করার এর অর্থ হলো অবশ্যই দুটো ভেক্টর হতে হবে, এবং সেই ভেক্টর দুটি কি কি, একটা যে কোনো ভেক্টর ক্ষেত্র এবং আরেকটা হচ্ছে ডেল ভেক্টর, অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এবং এই একটা ভেক্টর ক্ষেত্রের মধ্যে যে ক্রস গুণন সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কার্ল। তার মানে কার্ল অফ এফ ভেক্টর মানে হচ্ছে ডেল ভেক্টর এবং ওই এফ ভেক্টর বা যেটি ভেক্টর ক্ষেত্র হিসেবে যা থাকবে তার ক্রস গুণন। প্রিয় শিক্ষার্থীরা, ক্রস গুণনের ক্ষেত্রে তোমরা তো জানো আমরা বের করি, এটার মান বের করি নির্ণায়ক করে। সো নির্ণায়কের সাজাও আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তারপরে হচ্ছে যেহেতু ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আগে, তাহলে তার
যে সহগগুলো সেগুলো বসিয়ে দিলাম এবং ভেক্টরের যে সহগগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই যে প্রথম সারি প্রথম কলামের কমন যেটা আই হ্যাড সেটা নিলাম। তাহলে এই যে ডি বাই ডিএক্স, এটা না, এটা তো বাদ চলে গেল, ডি বাই ডিওয়াই ডিওয়াই ইন্টু 2yz মাইনাস সূত্রের মাইনাস ডি ডিজেড ইন্টু মাইনাস 2xyz। এভাবে বাকিগুলো আমরা সাজিয়ে ফেললাম নির্ণায়ক করে। তাহলে নির্ণয় করে এখানে যে কাজটা আমরা করব, এখন এখানে দেখো, এখানে ডিফারেন্সিয়ালের চলক আছে কি ওয়াই, তাহলে সে ওয়াইয়ের ওপর অপারেট করবে। তাহলে ডিওয়াই বাই ডিওয়াই হয়ে গেল, ডিওয়াই বাই ডিওয়াই মানে হচ্ছে 1, তাহলে থাকলো 2z। আবার এখানে মাইনাসে প্লাস, ওকে, এখানে জেডের ওপর অপারেট করলে ডিজেড বাই ডিজেড, তাহলে এটা হয়ে গেল 2xy, সো 2xy আই হ্যাড, ওকে, মাইনাস জে হ্যাড। এখানে দেখো, এখানে চলক এক্স, কিন্তু এখানে কোনো এক্স নাই, এক্স রাশি নেই, সো এর পুরোটা একটা কনস্ট্যান্ট। আমরা জানি কোনো একটি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটি হচ্ছে 0 হয়, ওকে। আবার এখানে দেখো, এখানে চলক জেড, কিন্তু এখানে কোনো চলক উপস্থিত নেই, অর্থাৎ পুরোটা একটা কনস্ট্যান্ট, কারণ এগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল, অর্থাৎ যেটা চলক থাকবে শুধু তার উপরে সে অপারেট করবে। যদি সেটা না থাকে একদমই, তাহলে পুরোটাই একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সো এটা 0 হয়ে গেল। প্লাস একইভাবে এখানে ডিফারেন্সিয়েট করে মানটা বসাও। আমরা তাহলে ফাইনালি পেয়ে গেলাম কার্ল অফ এফ ভেক্টর পেয়ে গেলাম 2z প্লাস 2xy আই হ্যাড মাইনাস 2yz প্লাস x স্কোয়ার কে হ্যাড। এখন আমরা এই বিন্দুতে আমরা কি বসাবো, বিন্দু বসাবো, এই মানটার মধ্যে বিন্দু বসাবো যেটা গিভেন 1 -1 1, সেই বিন্দুটা বসিয়ে দেখব এটা একমাত্রিক হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কার্ল এফ ভেক্টর ইকুয়াল টু পেয়েছি 2z প্লাস 2xy আই হ্যাড মাইনাস 2yz প্লাস জেড এক্স স্কোয়ার কে হ্যাড। এখন এই বিন্দুতে এটা কি হবে, এই 1 -1 1 বিন্দুতে এই জিনিসটার আমরা xyz, অর্থাৎ এটা 1 -1 1, অর্থাৎ x এর মান 1, y এর মান -1, z এর মান 1, এই বিন্দুগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, কার্ল এফ ভেক্টর ইকুয়াল টু কে হ্যাড। অর্থাৎ আফটার ক্যালকুলেশন এই বিন্দুতে বিন্দু বসিয়ে ক্যালকুলেশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে কার্ল এফ ভেক্টর এ একটি মাত্র এই যে শুধুমাত্র এক্স কে হ্যাড তথা জেড অক্ষ, কে হ্যাড তথা জেড অক্ষ, শুধুমাত্র একটি মাত্রা তথা জেড অক্ষ উপস্থিত। তাহলে বলা যায় 1 -1 1 বিন্দুতে কার্ল এফ ভেক্টর একমাত্রিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, বাসায় এই ধরনের অনেক প্রশ্ন প্র্যাকটিস করবে। আমরা এই লেকচারের সাথে হোমওয়ার্ক হিসেবে একটা অঙ্ক দিয়ে দেব, সেটিও নিজেরা করার চেষ্টা করবে, অবশ্যই পারবে, এই মেথডটা ফলো করলে পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই যত অঙ্ক করানো হচ্ছে এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আমাদের কুইজ পরীক্ষা তথা সিটি পরীক্ষা এটা কিন্তু 25 তারিখে, এবং সিটি পরীক্ষার সিলেবাস হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি চ্যাপ্টারই, এবং আমাদের থাকবে 10টি এক কথায় উত্তর প্রশ্ন এবং একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন। এবং আশা করি তোমরা পড়ছো বাসায়, এবং আশা করি তোমরা ভালো নাম্বার তুলতে পারবে এই সিটি পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।